বিএনপি একা সরকার গঠন করবে না, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে। আমরা কি করতে যাচ্ছি আগামী দিনে, এখানে প্রথমে আনন্দের বিষয় যেটা সবচেয়ে বেশি, একটা মুক্ত পরিবেশে, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে মুক্ত মনে, খোলা মনে আমরা যার যার কথাগুলো বলতে পারছি, সাহস করে বলতে পারছি। এটা হচ্ছে প্রাথমিক একটা, আমাদের মনে করি এই বিগত আন্দোলনের পরে, স্বৈরাচার পতনের পরে, যে প্রথম যেটা আমার কাছে মনে হচ্ছে, একটা স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীন নাগরিক হিসাবে আমার কথাগুলো আমি মুক্ত মনে বলতে পারছি। দ্বিতীয় কথাটি আমি আজকে বলতে হয়, আজকে বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের, যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে, গত কয়েকদিন ধরে ঘটেছে ঘটনাগুলো, এটার পরিপ্রেক্ষিতে যেটা আমি বলতে চাই আনন্দের সাথে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন আসছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যে ঘটনাগুলো ঘটছে সেটার কিন্তু প্রতিক্রিয়া বাংলাদেশে কেউ দেখাচ্ছে না, অথবা পার্শ্ববর্তী দেশের আজকে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের প্রতি সমর্থন থাকার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের মানুষ সেটা ধর্মীয়ভাবে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, ধর্মীয়ভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। দিস ইজ এই ধরনের বাংলাদেশ কিন্তু আমরা চেয়েছিলাম, যে এই দেশে যে বাংলাদেশের সব ধর্মের মানুষ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করার, যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী আমাদের যে মনোবাসনা ছিল, আমি মনে করি সেই দিক থেকে আমরা সফল হয়েছি। এখানে অনেক ধরনের প্রেশার ছিল, একজন আইনজীবী মারা গেছেন, আমাদের ভারতের মিডিয়াগুলোতে যে ধরনের প্রচারণা চলছে, এক একটা সময় সূর্যের মানে শেষ সীমায় চলে যায়, এক একটা সময় এরকম ধরনের প্রচারণা চলছে ভারতের মিডিয়াগুলোতে, এবং ওখানে মাইনরিটি যারা আছে তাদের প্রতি যে আচরণ করা হচ্ছে, আমাকে বলা হয় অনেক সময় যে বাংলাদেশের যেটা হয়, আমাকে বারবার ওখানে জিজ্ঞেস করা হয়, আমি যে বাংলাদেশের যেটা হয় এটা হচ্ছে অ্যাভারেশন, এটা হচ্ছে কি বলে অ্যাভারেশনের বাংলাতে কি জানো, ব্যর্থ হয়। বাংলাদেশের যেটা হয় সেটা ব্যর্থ হয়, আর ওখানে যেটা হয় এটা হচ্ছে নর্মস। তো এটা হচ্ছে ওদের সাথে আমাদের ডিফারেন্সটা। তো কিন্তু এটা হচ্ছে আমাদের গর্বের বিষয়, কিন্তু একটা দেশ কত ম্যাচিউর হলে রিয়াকশন করছে না, এখানে প্রতিক্রিয়া দেখাচ্ছে না, এবং সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই ধরনের একটা ম্যাচিউর চিন্তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কিন্তু একটা ভালো লক্ষ্য। আমরা অ্যাচিভ করেছি এটা, কিন্তু অনেক দেশ সেটা অ্যাচিভ করতে পারে নাই, অনেক বড় দেশও সেটা অ্যাচিভ করতে পারে নাই। তো এটা মনে হয় ভালো। আর রিফর্মস নিয়ে তো আসলে এত দীর্ঘ আলোচনা আমি জানি না, তত আলোচনা করা যাবে না এখানে। আমি দু চারটা কথা বলে শেষ করব, আমাকে আবার যেতে হবে আরেকটা অনুষ্ঠানে। সেটা হচ্ছে রিফর্মসটা আসলে কি জন্য, কার জন্য, এটা তো ইম্পর্টেন্ট। একটা স্বাধীন দেশে আমরা যখন রিফর্ম করি, তবে রিফর্মের বেনিফিশিয়ারি কারা, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ প্রধানত, এবং রাষ্ট্র হিসাবে আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই, আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে চাই, বাংলাদেশকে বিশ্বের দরবারে কিভাবে তুলে ধরতে চাই, আর বাংলাদেশের মানুষের যে একটা সিটিজেন হিসেবে তার যে অধিকার, সে অধিকার, সেটা হচ্ছে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব অধিকারগুলো পরিপূর্ণভাবে একটা নাগরিককে আমরা কিভাবে দিতে পারি। সেটা আমাদের রাষ্ট্রের তিনটা অঙ্গ আছে, সেটা হচ্ছে আইন বিভাগ আছে, জুডিশিয়ারি আছে, পার্লামেন্ট আছে, আর এক্সিকিউটিভ ব্রাঞ্চ আছে। এই জায়গাগুলোতে যদি আমরা প্রথমে
রিফর্মের প্রথম ধাপটা যেটা আমি মনে করি, এই জায়গাগুলোতে এই তিনটা রাষ্ট্রের যে অঙ্গ আছে, এখানে যে লাইনগুলো যে ড্র করা আছে, এটা ব্লার্ড হয়ে গেছে। বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে এই তিনটা অঙ্গের মধ্যে যে লাইনগুলো ছিল, ডিভাইডিং লাইন, এটা ব্লার্ড করা হয়েছে, অর্থাৎ একাকার হয়ে গেছে। So you have to first address this. You have to make sure এই রাষ্ট্রের তিনটা অঙ্কের মধ্যে যে লাইন ড্র করা আছে, ক্লিয়ারলি ডিভিশন করা আছে, এটা আমাদেরকে প্রথমে এটা নিশ্চিত করতে হবে। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স, সংসদ লেজিসলেচারের দায়িত্ব, সংসদের দায়িত্ব যে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে জনগণের অধিকার প্রোটেক্ট করার যে দায়িত্ব, এক্সিকিউটিভের যে দায়িত্ব, সেটা তারা সঠিকভাবে পালন করছে কিনা। এক্সিকিউটিভ এখন এক্সিকিউটিভ ব্রাঞ্চ হয়ে গিয়েছিল সবকিছুর মালিক, জুডিশিয়ারির মালিক ওরা, আর লেজিসলেশনের মালিক ওরা, এক্সিকিউটিভ মালিক হচ্ছে সব জায়গায় এক জায়গায়। এই জায়গাতে আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করা উচিত, এই তিনটা উইং, তিনটা অঙ্গ যে আমাদেরকে সেপারেট করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের জন্য রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে পারছি কিনা সংস্কারের মাধ্যমে। সংস্কার উদ্দেশ্য হতে হবে যে প্রত্যেকটা সিটিজেনের ইকুয়াল পার্টিসিপেশন রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে সে পাচ্ছে কিনা। এবং রাজনীতিক আপনি ইকুয়ালিটি যেটা বলা হয়, সেটা হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে সে তার নাগরিক যে অধিকার কনস্টিটিউশনে যেটা বলা আছে, সেটা সঠিকভাবে সেই অধিকারগুলো পাচ্ছে কিনা। এবং প্রাইমারিলি সে ভোটাধিকারের মাধ্যমে তার প্রথম অধিকার হচ্ছে ইলেকশন, এবং ভোটাধিকার হচ্ছে এসব বাহক, এটা হচ্ছে গণতন্ত্রের বাহক। এটার মাধ্যমে সে প্রাইমারিলি একটা গভর্নমেন্ট ইলেক্ট করবে যেটা তার কাছে দায়বদ্ধ থাকবে, যেটা তার কাছে জবাবদিহি থাকবে, যেটার অ্যাবসেন্সে গত 15 বছরে একটা দানব সৃষ্টি হয়েছে, একটা ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, একটা স্বৈরাচার সৃষ্টি হচ্ছে, যার কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। তার তো জনগণের কাছে যেতে হয় নাই, জনগণের কাছে তার কোনো দায়বদ্ধতা ছিল না, জবাবদিহিতা ছিল না। ক্রমান্বয়ে এইটা একটা দানবে পরিণত হয়েছে, একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্টে পরিণত হয়েছে। সো উই হ্যাভ টু প্রাইমারিলি যে রাজনৈতিক দিকটা আমাদেরকে এনশিওর করতে হবে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ বাকি অধিকার নিশ্চিত করতে হবে আমাদের রিফর্মসের মধ্যে। এবং আপনারা লক্ষ্য করবেন যে ভোটাধিকার যদি কোনো রেজিম যদি ভোটাধিকার কেড়ে নিয়ে যায়, তাকে কিন্তু ক্ষমতায় থাকার জন্য বাকি অধিকার কিন্তু কেড়ে নিতে হবে, তাহলে সে কিন্তু সেখানে থাকতে পারবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাকে কিন্তু মিডিয়ার মাজল করতে হবে, গলা টিপে ধরতে হবে, তাকে রাজনৈতিক কর্মসূচি থাকতে করা যাবে না। দেশের মধ্যে জুডিশিয়ারিকে তার নিজের করায়ত্ত করতে হবে, তার মতো করে চলতে হবে, এক্সিকিউটিভকে তার মতো করে চলতে হবে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে তার মতো করে চলতে হবে। সুতরাং এই জায়গাটা হচ্ছে, যেহেতু জনগণের অধিকার কেড়ে নিয়ে তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে, তাকে এইসব করা ব্যতীত সে থাকতে পারবে না। সো উই হ্যাভ টু মেক শিওর যে পলিটিক্যাল ডেমোক্রেটিক প্রসেসটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এই যে সংস্কার কথাগুলো বলা হচ্ছে, সংস্কারটা আমরা আসলে হাসিনা পরে চলে যাওয়ার পরে বাংলাদেশ কিরকম হবে, এটা তো সকলের মাথায় একটা কাজ করছিল। আমার মনে হয় শুধু রাজনীতিবিদ না, সকলের মাথায় হাসিনা পরবর্তী বাংলাদেশ কি, এটা তো একটা চিন্তার বিষয়। এটাকে চিন্তা করে আমরা 6 বছর আগে ভিশন 2030 বিএনপির পক্ষ থেকে একটা দিয়েছি, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা ভিশন 2030 দিয়েছে, যেখানে এই যে সংসদের 2টা চেম্বার হবে, 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। আবার 31 দফা দেওয়া হয়েছে গত 1 বছরের উপরে অধিককাল সময়ে। আমরা 31 দফা দিয়েছি। আমাদের 42টা পার্টি, পলিটিক্যাল পার্টি
এনডিএম সহ আমরা কিন্তু উই বার্নড লট অফ মিডনাইট অয়েল। এটা কিন্তু 31 দফা জাস্ট লাইক আমরা এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না, কিন্তু আমরা কিন্তু এটার উপর ডিবেট করেছি, এটার উপর হিটেড আর্গুমেন্ট হয়েছে এবং আমাদের অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল, কিন্তু আমরা করতে করতে এমন একটা জায়গায় 31 দফা এনেছি যে আমি মনে করি যেটা মোর অর লেস এটা সব সামগ্রিকভাবে সবকিছু এখানে আছে। যদি কিছু না থেকে থাকে আমরা বলেছি উই ক্যান অলসো ডিসকাস দ্যাট, আলোচনা করে আমরা সেটা আনা যাবে। এবং এইটার ইমপ্লিমেন্টেশনটা অনেকে মনে করে রাজনীতিবিদরা তো অনেক কিছু ওয়াদা করে থাকে, সংস্কার যখন ক্ষমতায় আসে আসলে এগুলা করে না, কিন্তু আসলে কিন্তু প্রেক্ষাপট বাংলাদেশের ভিন্ন। এই পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন আসছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে নতুন প্রজন্মে যে আকাঙ্ক্ষা জেগেছে, এই আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আগামী দিনে কেউ রাজনীতি করতে পারবে আমি মনে করি না। The politicians better wake up and smell the coffee, as simple as that, including myself. Better wake up and smell the coffee. এখানে কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি খুব নিশ্চিত যে আমাদের সংস্কারগুলো এবার আমরা করব, সবাই মিলে করব। এবং 31 দফা যেটা আমরা বলেছি, এটা আমরা বিএনপির কিন্তু একা না, এটা 31 দফা হয়েছে 42টা দল, এর সাথে আরো পরে যারা অন্যরা যোগ 50টার মতো দল, মোর অর লেস একটা কনসেনসাস আছে এখানে, জাতীয় কনসেনসাস আছে। এবং এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমরা ডিক্লেয়ার করেছি যে নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে। এবং যাদেরকে নিয়ে আমরা 31 দফা করেছি আমরা সবাই মিলে 31 দফা বাস্তবায়ন করব। সুতরাং আমরা যাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বিএনপি একা না, কিন্তু প্রায় 50টি দল আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। এটার সাথে অন্য সংস্কার কোথায় কোথায় এটা নিয়ে মানে সন্দেহের কোনো অবকাশ আছে আমি মনে করি না। এবং উই আর অল কমিটেড। আপনি রাজনৈতিক স্টেটমেন্টগুলো এখন খেয়াল করবেন, আমাদের পক্ষ থেকে যে রাজনৈতিক স্টেটমেন্টগুলো আসতেছে, তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন, উনি কিন্তু প্রথমে কিন্তু জাতীয় সরকারের কথা বলেছে, আমরা কিন্তু বিএনপির কেউ বলিনি। উনি একদম বক্তৃতায় সরাসরি বলে ফেললেন যদি আমরা যদি একা করতে যাই এটার বিশ্বাসযোগ্যতা থাকবে না, এটা গ্রহণযোগ্যতা থাকবে না, ন্যাশনাল কনসেনসাস হবে না। এই জন্য উইল ফর্ম এ ন্যাশনাল গভর্নমেন্ট, জাতীয় সরকার। এবং এটার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি কথাবার্তার মধ্যে, আচার আচরণের মধ্যে বিরাট একটা পরিবর্তন সকলের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে আসছে, ইন অ্যান্টিসিপেশন দ্যাট এর বাইরে গিয়ে বাংলাদেশের আগামী দিনে রাজনীতি করা সম্ভব হবে না। এবং আজকে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, আমি মনে করি এই জাতীয় ঐক্যটা আমাদেরকে অটুট রাখতে হবে। এই জাতীয়টা অটুট রাখতে হবে এই জন্য, যদি পিসফুল ট্রান্সফার অফ ডেমোক্রেটিক অর্ডারে আমাকে যেতে হয়, এইটার কোনো বিকল্প নেই। আমরা সকলে এই যে প্রসেসগুলো আমরা বলছি যে সংস্কার প্রসেস তো কিন্তু আমরা যত কথা এখানে আলোচনা করি, ইট হ্যাজ টু গো থ্রু এ ডেমোক্রেটিক প্রসেস। আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। আমরা তো সবাই মিলে, আপনাদের মনে আছে, আমরা সবাই মিলে তো তখন করেছিলাম, কেয়ারটেকার গভর্নমেন্ট করেছিলাম না? ইট ওয়াজ এ ন্যাশনাল কনসেনসাস, বাট শেখ হাসিনা থ্রু ইট আউট, সে তো ফেলে দিছে এটা। সো এই জন্য আপনার যে কোনো সংস্কার আমাদের মধ্যে একটা চিন্তার মিল থাকতে হবে, বাট it has to be done through a political process, a democratic process. এবং democratic process is the process, it is the process of correction. এটা স্টেপ বাই স্টেপ যে কারেকশন গুলো হবে, এটা আপনাকে সেই প্রসেসে যেতে হবে, এর বাইরে কিন্তু কোনো প্রসেস নাই। আমরা যদি মনে করি আজকে আমরা সবাই মিলে এখানে আজকে 10টা বিষয়ের উপর একটা সংস্কার করে ফেললাম and Bangladesh is set for another 50 years, sorry, it's not going to work. কারণ সংস্কারের যে চলমান প্রক্রিয়া, আজকে যে সংস্কার করবো 2 বছর পর আমাকে আবার চেঞ্জ করতে হতে পারে।
এবং সুতরাং এইটাকে আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে, ইট ইজ এ কারেকশন প্রসেস, ইট ইজ এ ফিল্টারেশন প্রসেস, যেটা ফিল্টার করবে, যেটা কারেকশন করবে, এবং যেখানে একটা ন্যাশনাল কনসেনসাস বিল হবে। সো ওভারনাইট কোনো সংস্কারও হবে না, বাট সংস্কারের দিক নির্দেশনা পরিষ্কার থাকতে হবে। আমরা কেমন একটা বাংলাদেশ দেখতে চাই, হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হওয়া দরকার, সকলের একটা আকাঙ্ক্ষা জেগেছে। এবং এইখানে মূলত জাতির যে মূল্যবোধগুলো, এই মূল্যবোধে আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকতে পারবে না। আমরা একটা ইগুলিটেরিয়ান দেশ দেখতে চাই, আমরা একটা ওয়েলফেয়ার দেশ দেখতে চাই। এই যে ইনকাম ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা বিশাল প্রবলেম। এই যে তুমি আশরাফ বললা যে বিজনেস, ব্যবসায়ীদের ইজ অফ ডুইং বিজনেস, বাংলাদেশ ইজ অফ ডুইং বিজনেস থাকবে না, কারণ আপনি একটা পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য করে ফেলছেন। এখানে বিজনেস হয়ে গেছে এখন পৃষ্ঠপোষকতায়। আপনি সরকারি প্যাট্রোনাইজ থাকলে ব্যবসা করবেন, নাহলে করতে পারবেন না। আমি মুখে বলছি মার্কেট ইকোনমির কথা, বাট করছি কিন্তু প্যাট্রোনাইজড ইকোনমি, প্লুটোক্রেটিক ইকোনমি, দি অলিগার্কিক ইকোনমি। তো এই জন্যই তো আপনাকে ফান্ডামেন্টালস গুলো যদি আপনি লেভেল প্লেইং ফিল্ড বলতে আপনাকে সব জায়গায় রাখতে হবে। প্রত্যেকটা সিটিজেনের ইকুয়াল অ্যাক্সেস থাকতে হবে, লাইক পলিটিক্স ইন ইকোনমিতে। এই লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট না করলে, এটা আমরা যখন একদলীয় শাসন থেকে জিয়া রহমান সাহেব, শফিক যেটা বললো, একদলীয় শাসন থেকে জিয়া রহমান সাহেব যখন বহুদলীয় গণতন্ত্র আসলেন, তখন কিন্তু উনি প্রথম বলছেন না ইকোনমিক এমানসিপেশন ছাড়া বহুদলীয় গণতন্ত্র কাজ করবে না। তো ইকোনমিতে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, সকল অংশগ্রহণ করতে হবে। তখনই কিন্তু বাংলাদেশে যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করেছে, তখন দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম সাধারণ মানুষ অর্থনীতিতে পার্টিসিপেট করা শুরু করেছে। গার্মেন্টস শিল্পটা ওনার হাতে গড়া। যে উনি এমন পলিসি করেছেন যে একটা সাধারণ মধ্যবিত্ত ছেলের ফ্যামিলির ছেলেও একটা গার্মেন্টস ফ্যাক্টরি করতে পেরেছে। কিন্তু যে আমাদের মধ্যে নতুন জেনারেশনের মধ্যে যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করেছে, দিস ইজ অ্যান এক্সাম্পল দ্যাট উই হ্যাভ টু ফলো। আপনি ইকোনমিক ফ্রন্টে বলেন, পলিটিক্যাল ফ্রন্টে বলেন, সোশ্যাল রিফর্মসে বলেন, ফান্ডামেন্টাল গুলো আপনাকে দিতে হবে। সকলের জন্য অ্যাক্সেস থাকতে হবে, ইকুয়াল অ্যাক্সেস থাকতে হবে। যার যে সৃজনশীলতা, যার মধ্যে যেটা পটেনশিয়াল আছে, তার যাতে সেটা করতে পারে, এবং স্বাধীন দেশের স্বাধীনভাবে আমরা যাতে সবকিছু শেয়ার করতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা ভোট দিতে পারি, আমরা সরকারকে জবাবদিহি করতে পারি। এটাও ঠিক, 5 বছর একবার ইলেকশন তো ডেমোক্রেসি না। ডেমোক্রেসি ইজ অ্যান অনগোয়িং থিং। ডে টু ডে বেসিসে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ব্যাপার আছে। উই হ্যাভ টু এনশিওর দ্যাট। আমাদের পার্লামেন্টকে সেভাবে অ্যাকাউন্টেবল করতে হবে। পার্লামেন্টের মধ্যে যে বিগত দিনে ওই যে একজনের কথা মতো পুরো পার্লামেন্ট চলেছে, সেই পার্লামেন্টের তো কোনো দাম নাই। পার্লামেন্টে ডিবেট, ফ্রি ডিবেট করতে দিত। যে জন্য আমরা আপার হাউসের প্রপোজালটা দিয়েছি এই কারণে যে বাংলাদেশে বহু মানুষ আছে যারা অত্যন্ত শিক্ষিত, যারা মেধাবী, যাদের মধ্যে এক্সপার্টিজ আছে, যাদের মধ্যে স্পেশালাইজেশন আছে, কিন্তু এই লোকগুলো তো দেশের নীতিমালা প্রণয়নে কন্ট্রিবিউট করতে পারে না, কারণ তার টাকা নাই, তার মাসেল নাই, তার আত্মীয় নাই, সে তো পলিটিক্যাল প্রসেসে ঢুকতে পারছে না, সে তো ল মেকিং এ কন্ট্রিবিউট করতে পারছে না। যেই কারণে আমরা আপার হাউসটার কথা বলেছি যে এইখানে এই ধরনের লোকগুলোকে আমরা পাঠাতে পারবো। দিস উইল হ্যাভ এ সোবারিং এফেক্ট on the politics of the country. এটা একটা sobering effect. They'll set a standard. যেমন শহীদুল আলম ভাই on journalism, ওনার তো একটা লাইফ লং এক্সপিরিয়েন্স আছে, ওনার ফটোগ্রাফির উপর একটা লাইফ লং এক্সপিরিয়েন্স আছে, ওনার একটা বিষয় আছে, চিন্তা আছে। If he goes to the upper house, as far as I am concerned, I'll be the happiest person to see him in the upper house. ওনার মতো লোক যে স্ট্যান্ডার্ড সেট করতে পারবে, এটা তো আবার একজন ওনার জায়গাটা তো একজন সাধারণ রাজনীতিবিদ পূরণ করতে পারবে না। আবার একজন সায়েন্টিস্ট যেটা কন্ট্রিবিউট করতে পারবে, সেটা তো আবার একজন রাজনীতিবিদ করতে পারবে না। একজন ইকোনমিস্ট যে রিয়েল অর্থে প্র্যাকটিশনার ইকোনমিস্ট, সে যেটা কন্ট্রিবিউট করতে পারবে। একজন রিনাউন্ড লয়ার যে স্পেশালাইজিং ইন সার্টেন থিংস, সে যেটা। সো উই নিড দিস পিপল অ্যাজ পার্ট অফ দ্য ল মেকিং প্রসেস। যে জন্য আমরা আপার হাউসটা বলেছি, এবং আমরা এটাও বলেছি যে আপার হাউসে আপনি যখন প্রপোর্শনেট বেসিসে আপার হাউসে পাঠাবেন, তাহলে তো আমি যদি ইলেকশনের পরে আবার আমার ছেলেকে পাঠালাম, আমার নেফিউকে পাঠালাম, তা আবার তো সেই একই জিনিস হবে। এই জন্য আমরা বলেছি
ইলেকশনের আগে আপনাকে বলতে হবে আপনারা আপার হাউসে কোথায় পাঠাবেন, আপনার লিস্ট দিতে হবে। দেশের মানুষ জানতে হবে যে কারা কারা কোন দল কাদেরকে প্রপোজ করছে আপার হাউসে যাওয়ার জন্য। তাহলে জনগণ ভোট দেওয়ার সময় চিন্তা করবে যে এই দল এই লোকগুলাকে আপার হাউসে পাঠাচ্ছে, পরবর্তীতে যাতে চেঞ্জ করতে না পারে। সুতরাং এই ট্রান্সপারেন্সি গুলো আমাদেরকে আনতে হবে পলিটিক্সে। জনগণের আস্থা যদি অর্জন করতে হয় একটা সরকারকে, আপনাকে জনগণের আস্থার মাধ্যমে সরকার পরিচালনা করতে হলে বেসিক জিনিসের মধ্যে আমাদের যে পরিবর্তনটা আনা দরকার, এটা সবাইকে মাথায় রাখতে